নমস্কার, এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাবলি ফিরে আসছে। আমি আর ভুজু এসছি এখন আরলান্ডা এয়ারপোর্টে স্টকহোমের বাবলিকে নিয়ে যেতে, আর সেখান থেকেই ভিডিওটাকে শুরু করলাম। চলুন এখন ভিতরে যাওয়া যাক। চলো। প্রায় 1 মাস 10 দিন বাদে আজকে বাড়ি ফিরে এসেছি। যেটা করবো ভেবে গিয়েছিলাম সেটা তো করতে পারলাম না, মা চলেই গেছে আমাদের ছেড়ে। আর আসছি পরে সুমন ভাত আলু সিদ্ধ করে দিল, এটা এখন খাচ্ছি। আমিও অবশ্য বলেছিলাম এটা করে রাখতে, এটাই খাবো, কারণ খুব একটা কিছু খেতে ইচ্ছে করছে না। এতটা জার্নি করে এলাম, প্রায় 19 ঘন্টার জার্নি। আর তার সাথে বাড়িতে পরিবেশটা একদম ভালো না, দুই দিদিকে ছেড়ে আসলাম। দুই দিদির জন্য খুব একটা কষ্টও হচ্ছে, ওরা পুরো একা হয়ে গেল ওখানে। তো সব মিলিয়ে এখন সামনের সময়টা আস্তে আস্তে আমাদেরকে আবার সাধারণ জীবনে ফিরে আসতে হবে। মায়ের যাওয়াটা মেনে নেওয়াটা সত্যি আমার জন্য খুব কষ্টের, কারণ আমি যখন গিয়েছিলাম এটা ভেবে গিয়েছিলাম যে মাকে হয়তো ট্রিটমেন্ট করিয়ে কিছু করিয়ে ঠিক অ্যাটলিস্ট আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু এমন একটা রোগ যার কিচ্ছু করতে পারলাম না। যাই হোক, এখন খেয়ে নাও বাবাই। ঠিক আছে খাবার? বাবাই একটু খুশি মামা এসে গেছে বলে, তাই তো? আর মামা কি কি এনেছে তোমার জন্যে? ডেইরি মিল্ক। ডেয়ারি মিল্ক? আই থট তুমি বললে বাবা মাম্মাকে একটু কি বলে ওই ইন্ডিয়ান মশলা চিপস নিয়ে আসতে। ও ভুলে গেছি, না, ইন্ডিয়ান মশলা চিপস। আচ্ছা ভুলে গেছি। লেসটা লেজ, আচ্ছা। ওটা আনারই তো লেজের ছিল। অনেক রকম ফ্লেভার আছে, তো এখানে যেটা পাওয়া যায় সেটা তো পাই ইন্ডিয়ান মশলা। এখানে আছে তো, বাট লাইক ওইটা আরো আইকনিক। আচ্ছা, মানে এখানকার যে মশলা চিপস তার থেকে ইন্ডিয়ান মশলা চিপসটা আলাদা, তাই তো? হুম। তো যাই হোক, সেটা তো ভুলেই গেছি বলতে। তুমি এখন ম্যানেজ করে নাও, আবার যখন ডিসেম্বরে যাব তখন খেও। সেই এবার যখন ডিসেম্বরে বাড়িতে যাবো পরিবেশটা একদম অন্যরকম থাকবে। এখন বাজে সন্ধ্যা 7:30। সারাদিন পর আমি আর বাবলি একটু বসলাম। ওর তো স্বাভাবিকভাবেই মনটা খুব খারাপ, সবাইকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে এখানে এসেছি এই ঘটনা ঘটার পরেতে। সময় লাগবে আপনাদেরকে, যেটা আগের দিন বলছিলাম। তবে এই লাস্ট 1 মাস ও অনেক কিছু দেখেছে, অনেক কিছু মানে ওর মধ্যে উপলব্ধি হয়েছে। আমাকে মাঝে মাঝে বলতো, সব কিছু তো সবসময় শেয়ার করা সম্ভব হয়নি। কিছু কিছু কথা আমি ওকে বললাম যে আজকের যে ভিডিওটা আছে এটা অন্তত তুমি তোমার কথা একটু বলো। অন্তত মানুষ যারা আমাদের ভিডিও দেখছে তারা কিছুটা হলেও তোমার অভিজ্ঞতাটা তোমার মুখ থেকে শুনে বুঝতে পারবে আমার কথা শোনার থেকে বেশি। ডিসেম্বরের এন্ডে আমি জানতে পারি যে মা এরকম একটা রোগে আক্রান্ত। আমার আশা ছিল যে হয়তো কিছুটা হলেও কিছুদিন হয়তো আরও একটু ট্রিটমেন্ট দিয়ে মাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু যখন আস্তে আস্তে রিপোর্টগুলো আসতে থাকে তখন বুঝতে পারি যে খুব বেশি আর মার কাছে টাইম নেই। আমরা 3 বোন, বড়দি আর আমি পুরোটাই জানতাম, কারণ প্রথম থেকেই বড়দি যেহেতু ওখানে মাকে হসপিটালে দেখাচ্ছিল, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলো, সেই জন্য। মেজদি কিছুই জানতো না, মেজদি অনেক পরে জানতে পারে।
সেই জন্য আমি ডিসাইড করি যে আমি ইন্ডিয়া চলে যাব, কারণ মার কাছে বেশি টাইম নেই, যাতে আমি মার সাথে থাকতে পারি সময়টা। হাতে করে একদম শেষ জায়গা পর্যন্ত কাছের মানুষকে পৌঁছে দিয়ে আসাটা বড্ড ডিফিকাল্ট। এই অনুভূতি বাবা আজ থেকে প্রায় 35 বছর আগে মারা গেছেন, তখন আমি অনেক ছোট, এগুলো বুঝে উঠতেও পারিনি কি ছিল সে সময়। সে সময় লড়াইটা শুধু মার লড়াই ছিল, বর্দি বুঝতো বর্দির লড়াই ছিল। আমার কোনো অনুভূতি সেই অর্থে মনে হয় না ছিল, আমি নিজে তো ফিল করি না। কিন্তু এখন নিজের চোখের সামনে বসে মানে দেখা নিজের মা একটু একটু করে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, হয়তো ডাক্তাররা আমাকে যখন বলছে তার কাছে কতটুকু সময় আছে, তা সে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমি যখন দেখতে পাচ্ছি, সব কিছু বুঝতে পারছি, সেটা নেওয়াটা খুব কষ্টকর। আমার জন্য এটা খুব মানে কী বলবো, আমি এখনও যখন সব চোখের সামনে ভাসছে সেগুলো জানি খুব কষ্ট হচ্ছে। আমি বেশ কিছু বার ভিডিও করেছিলাম মার সাথে আমার কথোপকথনের, সেগুলো যখন এখন দেখি তখন ভাবি যে এই মানুষটা তো আমার কাছে আগের মাসেও এই সময় ছিল আমার সঙ্গে, কত কথা বলেছে আমার সাথে। রাতের দিকে খুব ভয় পেত, হাত ধরে বসে থাকতাম আমি। আমাদের 3 বোন, বাবা তো অনেককাল আগে চলে গেছেন, মাও চলে গেল। এটা এখন সব থেকে বড় কথা যেটা যে কোনো কেউ যদি হঠাৎ করে চলে যান, তার চলে যাওয়াটা দেখা আর আমরা একটা বুঝতেও পারলাম না যে এতটা রোগটা গাড়িয়ে গেছে, কখনো কিছু ধরা পড়লো না। এর আগেও মা 2-1 বার পেয়ারলেসে ভর্তি হয়েছে, সেখানে ট্রিটমেন্ট হয়েছে, সমস্ত টেস্ট হয়েছে, কোথাও কিচ্ছু ধরা পড়লো না। এই কয়েকটা দিনের মধ্যে ডিসেম্বরের 26 তারিখে আমি ঘুরে ফিরলাম, দিদি আমাকে বললো মার শরীরটা খারাপ করেছে। আমি বললাম তাহলে কাছাকাছি একটা ডাক্তার তো দেখিয়েছিস, একটা নার্সিংহোমে ভর্তি করে দে, তাহলে হয়তো এখন বয়স হয়ে গেছে, ঠান্ডায় একটু কষ্ট পাচ্ছে, হয়তো সর্দি কাশি বুকে বসে যেতে পারে, তার জন্য হতে পারে, আমরা তো বুঝতে পারছি না। কাছাকাছি একটা নার্সিংহোমে ভর্তি করে একটুখানি দেখা কি হচ্ছে বুঝতে পারবি। আগের মাসে এরকম সময় মা আমাদের সাথে ছিল, লাস্টের দিকে যিনি একদম বাচ্চা মানুষ হয়ে গেছিল, কত কিছু আবদার করতো, কখনো খাওয়ার আবদার করতো, আমি বলতাম কি খাবে বলো, খাওয়ার আবদার করতো। কখনো বলতো হসপিটালে ভালো লাগছে না, বাড়ি নিয়েছো আমাকে। আমার উপর রেগে গিয়ে বলতো টাকা দিয়ে আমি একা একাই বাড়ি চলে যাবো। হ্যাঁ, তবে ব্যাপার হচ্ছে যে যেটা আগেও বলেছিলাম তোমাকে, যে এই যে লাস্ট 20 দিন তুমি ওখানে ছিলে, মেনলি পেন ম্যানেজমেন্ট এবং প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট করা হয়েছিল ওনার। এই ব্যাপারটা হয়তো অনেকে জানেন না। না, এখন সবাই সব কিছু জানে, ব্যাপারটা সেরকম না। ডাক্তাররাও বলেন যে কি করা যেতে পারে, এবার সবার আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকেন। আমার মনে হয়েছিল যে আমি পেন ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে মাকে নিয়ে যাব, তাহলে আমরাও মার সাথে থাকতে পারবো, কারণ ওই আইসিইউতে যাবেন, ওখান থেকে তারপরে ভেন্টিলেশনে দিয়ে দেবে, মা অনেকটা দূরে চলে যাবে। আমি আর সেটা চেয়েছিলাম না। তো আমি পেন ম্যানেজমেন্ট যে ট্রিটমেন্টটা আছে সেটার মধ্যে দিয়ে মাকে রেখেছিলাম। সত্যি ভীষণ কষ্ট। লাস্টের দিকে মা আমাকে বলতো আমার খুব কষ্ট হচ্ছে, মানে সেটা নেওয়া যে আমার জন্য একজন মানে মার কয়েকদিন থাকবে আমাদের সাথে সেটা জানা, এবং সন্তান হিসেবে সামনে বসে মার চলে যাওয়াটা দেখা ভীষণ কষ্টকর, ভীষণ কষ্টকর। আর যেহেতু আমাদের 3 বোন আর মা, তো পুরো দায়িত্বটাই 3 বোনের আর মার ঘাড়ে, আমার ঘাড়ে ছিল, মানে 3 বোনের ঘাড়ে ছিল। তার ফলে পুরো এই জার্নিটাতে মার সাথে থাকা আমাদের 3 বোনের জন্যই অনেক কষ্টদায়ক ছিল। মানে একদম সেই জায়গা পর্যন্ত মাকে পৌঁছে দিয়ে আসাটা, যে তারপর আর ধরতে পারবো না মাকে, চাইলেও আর টাচ করতে পারবো না, চাইলেও আর সেই যে আমাদের প্রতি এখনও বকা, কেউ দেরি করে ফিরলে এত দেরি করে ফিরলি কেন, কৈফিয়ত করা, কিছু আর থাকলো না।
এটা জীবনের একটা উপলব্ধি। এই উপলব্ধিটা সবাইকারই হয় কম বেশি কোনো না কোনো সময়। খুব জীবন কষ্টের, এগুলো দেখাটা খুব কষ্টের। আমি তো সত্যি আমার আমার আক্ষেপ হচ্ছে আমি এখানে থেকে আমি তো গিয়ে কিছু করতে পারলাম না। মা আসলে সুমনকে খুব ভালোবাসতো, আর মানে একটা যে ছিল যে সুমন, মা মনে করতো যে কিছু প্রবলেম হলে সুমন মনে গিয়ে সলভ করে দেবে, কিন্তু সব কিছু তো আর আমাদের হাতে ছিল না। বাড়িতে এসে 24 ঘন্টাও ছিল না মা। দুপুরবেলা আমি নিয়ে আসি হসপিটাল থেকে বাড়িতে, আর লাস্টের দিকে খুব বাড়ি আসতে চাইছিল, ডাক্তারও আমাকে বললো লাস্টে আপনি বাড়ি নিয়ে যান, আর আপনি এখানে 1 মাস ধরে আছেন, আপনিও বাড়ি যান। যখন বাড়িতে মাকে নিয়ে আসি, দুপুরবেলা নিয়ে আসি, আর পরের দিন ভোরবেলা মা মারা যান। পরের পর্বে আমি বুজুকে নিয়ে একটু স্কি করতে যাচ্ছি। এখন বুজুর 1 সপ্তাহ ছুটি আছে, তো সুইডেনের একটা বড় স্কিয়ের জায়গা, সেখানে আর তো বরফ থাকবে না, এখনই অলরেডি নেই, তবু স্কিয়ের জায়গাতে আর্টিফিশিয়াল বরফ আছে, সেখানে অনেক দিন ধরেই যাবে বলছিল। বাবলি তো যাবে না, বললো যে আমি একটু একা থাকবো, তো ওখানে আমরা ঘুরে আমার আসবো। মনে হচ্ছে আমার একটু একা থাকা দরকার, একটু নিজের সাথে টাইম কাটানো। আর চোখের সামনে সব ভাসছে, কোথাও যেতে ইচ্ছে করছে না, তাই একটু নিজের সাথে টাইম কাটানোটা খুব দরকার। ওরা একটুখানি ঘুরে আসুক, বুঝুর অনেক দিনের ইচ্ছে, আর ওই বা বাড়িতে থেকে কি করবে, তো একটুখানি ঘুরে আসুক, কারণ ওরও মনটা খুব খারাপ। আজকেই আমাকে বলছিল যে মা আমরা যখন ডিসেম্বরে বাড়ি যাব তখন আর দিদাকে দেখতে পাবো না, দিদাকে ছুতে পারবো না, দিদাকে খুব মিস করবো। আমি বললাম হ্যাঁ, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম। হ্যাঁ, ওরা তো ছোট, ওদের প্রকাশটা একটু অন্যরকম, কিন্তু আসলে ছেলেমেয়েরা কোনোদিনই, আমার ছেলে মেয়ে দিদির ছেলে, তারা কোনোদিনই তো দিদাকে এইভাবে দেখেনি, তো হট করে এইভাবে দিদার চলে যাওয়াটা, এত তাড়াতাড়ি এইভাবে চলে যাওয়াটা আমরা জানি কেউই মেনে নিতে পারছি না। তো ছেলেমেয়েরাও আমাদের পারছে না, আমাদের ছেলেমেয়েরাও সমানভাবে কষ্ট পাচ্ছে। যাই হোক, বাবলি একটু সময় লাগবে ঠিক হতে, আস্তে আস্তে জীবন স্বাভাবিক হবে। আপনারা সবাই নিজেদের মতো করে আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন রকম কমেন্ট পেয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর মনে হয় যাদের বাবা মা আছে অনেক যত্নে রাখা উচিত। একটা সময় সবাই চলে যাবে, আমরা জানি আমরা সবাই চলে যাব, সেটাই বাস্তব, কিন্তু যতদিন মনে হয় আছে তাদেরকে খুব ভালো রাখাটা দরকার।